राजनेताओं ने डॉक्टर साहब से बहुत कुछ सीखने जैसा है। इतना सारा हुआ, उन पर एक दाग नहीं लगा। बाथरूम में रेनकोट पहन करके नहाना, ये कला तो डॉक्टर साहब ही जानते हैं और कोई नहीं जानता। একজনের 56 ইঞ্চি ছাতি, অন্যজনের অর্থনীতিবিদ হিসেবে বিপুল আন্তর্জাতিক খ্যাতি। একজন ছাতি ঠুকে এক একেলা সব পর ভারী, তবে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়াকে তিনি কার্যত বাঘের মুখোমুখি হওয়ার মতোই ভয় করেন। একবার করণ থাপারের মুখোমুখি হয়ে জল টল খেয়ে পিঠ টান দিতে হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার প্রেস কনফারেন্স শূন্য। অন্যজন আবার যে কোনো প্রশ্নের মুখে অকুতোভয়। ফলে শুধু প্রধানমন্ত্রী হিসেবেই 156টি প্রেস কনফারেন্স করেছেন তিনি। তাই দ্বিতীয় জনের নামই আসলে প্রথমে করা উচিত, ডক্টর মনমোহন সিং। তিনি এনেছেন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা আরটিআই, আর অন্যজনের বিরুদ্ধে অভিযোগ তথ্য গোপনের। একসময় ক্যাগ রিপোর্টে সরকারের খরচা খরচের হিসেব পাওয়া যেত, এখন তা একেবারেই বন্ধ। অন্য তথ্য তো ছেড়েই দিলাম, এমনকি দেশের সেন্সাস বা জনগণনাও আপাতত বন্ধ। কেউ জানেনই না দেশের গরিব মানুষের সংখ্যাটাও ঠিক কত। তাই একজন 156 মানে 156টি প্রেস কনফারেন্স করা সর্দার মনমোহন সিং, অন্যদিকে 56 ইঞ্চির ছাতি পেটা নরেন্দ্র মোদী। তুলনা তো হওয়ারই কথা, অনেকদিন ধরেই তুলনা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো গদি মিডিয়ার কি সাহস হয়েছে? কিন্তু তাতে কিছু এসে যায়নি। মনমোহন সিং প্রয়াত হওয়ার পরে দেখা যাচ্ছে কি বিপুল জনপ্রিয়তা এখনো রয়েছে রাজনীতিতে আজনবী এই মানুষটির। মৃত্যুর পরেও তাই তার এই জনপ্রিয়তা দেখেই কি ভয় পেয়ে গেলেন মোদী? না হলে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম সংস্কারের জন্য কেন রাজঘাটে জায়গাটুকু দেওয়া হলো না তাকে? এইটুকু সৌজন্য দেখালে তো নিজের কৃতকর্ম একটু শোধরানো যেত, যেমনটা এখন অনেকেই করছেন, যেমন অরবিন্দ কেজরিওয়াল বা আরো অনেক বামপন্থীও। তবে সবার কথা ছাড়ুন, আজ পর্যন্ত ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তার আগের প্রধানমন্ত্রীকে এতটা ছোট এবং অপমান করে রাজনীতি করতে আসেনি। ভারতের রাজনীতির ইতিহাসে এই পরম্পরা ছিল না। 2012, 13, 14 সালের মতো এত মিথ্যে কথার রাজনীতি এই দেশ আগে দেখেনি। আসুন, যে তুলনাটা সাধারণভাবে করার সাহস দেখাচ্ছে না কোনো গদি মিডিয়া, আমরা সেই কাজটা ছোট্ট করে হলেও শুরু করি। ভিডিওটি একটু বড় করতেই হলো, তাতেও যে সবটা ধরা গেছে তা নয়। ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে বিজেপির উত্তরপ্রদেশের কনৌজের বিধায়ক অসীম অরুণের একটা টুইট দিয়ে শুরু করি। অসীম অরুণ রাজনীতিতে আসার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর বডিগার্ড ছিলেন। তিনি লিখেছেন, ডক্টর সাহেবের একটা গাড়ি ছিল, মারুতি 800। এটা পিএম হাউসে ঝকঝকে কালো বিএমডাব্লিউর পাশে দাঁড়িয়ে থাকত। মনমোহন সিংজি বারবার বলতেন, অসীম, আমার এই গাড়িতে চড়া একেবারেই পছন্দ নয়, মেরি গাড়ি তো ওই মারুতি হ্যায়। আমি ওনাকে বলতাম, স্যার, এই গাড়িটা ঐশ্বর্য হিসেবে দেওয়া হয়নি, আসলে এটা নিরাপত্তার ফিচার্সের জন্য এসপিজি নিয়ে এসেছে। এরপরে তিনি লিখেছেন, কিন্তু যখন কার্কেড মারুতির সামনে থেকে যেত তখন উনি মন দিয়ে ওটার দিকে তাকিয়ে থাকতেন। বুঝতাম ওনার মনের মধ্যে চলছে, আমি মধ্যবিত্ত মানুষ, আম আদমির কথা ভাবা আমার কাজ, কোটি টাকার গাড়ি পিএম এর, মেরি তো ও মারুতি হ্যায়। কারো চরিত্র এবং মানসিকতা বোঝানোর জন্য বিজেপি নেতার এই টুইটটার কথা বললাম। শুনে কি কারো লাখ টাকা স্যুট, শানদার গাড়ি, সরকারি বিমান ইত্যাদির কথা মনে পড়ছে? আজকে দিনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসার 10 বছর পার হয়ে যাওয়ার পর এখন বোঝা যাচ্ছে জুমলার গভীরতা কতটা। আর মনমোহন সিং প্রয়াত হওয়ার পর দেশের মানুষ বুঝতে পারছেন তার 10 বছরটা ঠিক কি রকম ছিল। কোনো মনোমোহিনী স্বপ্নবিলাসী কথাবার্তা নয়, কঠিন বাস্তব সামলে কিভাবে তিনি দেশের অর্থনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন। এই যে এই বছরটা গেল, একটু খেয়াল করে দেখুন, আমাদের রান্নাঘরের কাঁচা সবজি বলুন, দৈনন্দিন জীবনযাপনের সামগ্রী, সবকিছুর দামই পুরো বছর ধরেই ঊর্ধ্বগামী। দ্য ওয়ার নিউজ ওয়েবসাইটের সূত্র অনুযায়ী যতই গ্রেপ্তারি পরোয়ানা বের হোক, এই বছরটায় সব থেকে বেশি লাভবান মানুষটির নাম গৌতম আদানি।
আজকে দিন যদি কারো এসে থাকে তা কর্পোরেট জগতেই এসেছে, এবং তার মধ্যেও সেরার সেরা গৌতম আদানি। 2014 লোকসভা নির্বাচনের সময় গৌতম আদানির চার্টার্ড বিমানে চড়ে ভারত পরিক্রমা করেছিলেন নরেন্দ্র মোদী। তখন কেউই বোঝেননি এই বিমানের মালিকই মোদী সরকারের সুখ দুঃখের সবচেয়ে কাছের লোক হবেন। নরেন্দ্র মোদীর অন্যতম সেরা কৃতিত্ব গৌতম আদানি। লকডাউনের আগে বিশ্বের ধনীর তালিকায় তিনি ছিলেন 600 নম্বরের পেছনে। লকডাউনের সময় যখন দেশের মানুষ বিভ্রান্ত, বিশ্বের অর্থনীতি উল্টো দিকে ঘুরছে, ঠিক সেই সময় তীব্র গতিতে একদম 1 বছরের মধ্যে 600 থেকে বিশ্বের দ্বিতীয় ধনী হলেন গৌতম আদানি। আর ভারত চড়চড়িয়ে নেমে গেল বিশ্ব ক্ষুধা তালিকা থেকে শুরু করে উন্নয়নের সব তালিকায়। বিশ্ব ব্যাংকের রিপোর্টে ভারত এখন নিম্ন আয়ের একটি দেশ। আর এটাই মোদির সব থেকে বড় ম্যাজিক, মোদি ম্যাজিক। আর উল্টো দিকে মনমোহন সিং এর অন্যতম কৃতিত্ব হলো ভারতকে বিশ্বের সবচেয়ে নিচে থাকা 3টি দেশের মধ্যে থেকে তুলে এনে পৃথিবীর একেবারে সামনের 3টি দেশের মধ্যে স্থাপন করা। 1991 সালে মনমোহন সিং যখন দেশের অর্থমন্ত্রী হলেন, তখন আমাদের দেশের ক্রয় ক্ষমতার গ্রাফ ছিল একেবারে নিচের দিকে, আর দেশের ভাড়ারে তখন জমা ছিল মাত্র $100 কোটি, যা দিয়ে মাত্র হপ্তা 2 আমদানির টাকা মেটানো সম্ভব। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে 1993 সালে এটা হলো $10,000 কোটি। আর প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন দায়িত্বভার ত্যাগ করলেন, মানে মোদির হাতে তুলে দিলেন ক্ষমতা, তখন এদেশের ক্রয় ক্ষমতার গ্রাফ বিশ্বের প্রথম 3টি দেশের মধ্যে একটি। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলকে মনে পড়ে? গতকাল মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেছেন, এখনকার সরকার যে বিকশিত ভারত মানে বিকশিত ভারত গঠনের কর্মসূচি গ্রহণ করেছে তা আসলে গত 30 বছরের মানে মনমোহন সিং এর অর্থমন্ত্রী হওয়া থেকে তার আর্থিক কর্মকাণ্ডের সুফলের উপর দাঁড়িয়ে রয়েছে। আর বেশি কিছু বলার দরকার আছে? মোদি ম্যাজিকের উল্টো দিকে এটাই হচ্ছে মনমোহন ম্যাজিক। এই যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছেন মোদি এবং তার অন্ধভক্তরা, তা কিন্তু স্বীকার করার মতো সৌজন্যটুকুও তাদের নেই। আর তাই তাকে নিয়ে লাগাতার মিথ্যা প্রচার, কখনো অর্ধসত্য দিয়ে সিনেমা তৈরি করে নিজে তো বড় হওয়া যায়নি, বরং ডলারের সাপেক্ষে টাকার দামের পতনের মতো তার নেমেছে হুড়ুড় করে। মনে করুন, যখন মনমোহন ক্ষমতা ছাড়েন তখন ডলারের দাম ছিল 58 টাকা, আর এখন তা 85 টাকা পার হয়ে 86 ছুঁতে চলেছে। তুলনা তো হবেই। সরকারকে অবিরাম প্রশ্ন করে ব্যতিব্যস্ত করা এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে বা তার প্রশ্ন নিতে কোনো সমস্যা ছিল না প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সময়ের বিখ্যাত সাংবাদিকরা তাকে বহু প্রশ্ন করেছেন স্বাধীনভাবে। আমারও সৌভাগ্য হয়েছিল পাটনার একটি সাংবাদিক সম্মেলনে আনন্দবাজারের প্রতিনিধি হিসেবে তাকে প্রশ্ন করেন। মন দিয়ে প্রশ্ন শুনে তার উত্তর দিয়েছিলেন তিনি। একটি সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাকে বিরোধীরা দুর্বল প্রধানমন্ত্রী বলে, আপনি কি বলবেন? তিনি বলেছিলেন তার সেই বিখ্যাত জবাবটি। তার কথার চেয়ে তার মৌনতাই অনেক বেশি কথা বুঝিয়ে দেয়। বলেছিলেন, ইতিহাস নিশ্চয়ই তার প্রতি সদয় হবে। আসুন অর্থনীতি ছেড়ে এবার একটু অন্যদিকে যাওয়া যাক। মনমোহন সিং এর সেরার সেরা কীর্তির কয়েকটিতে একটু চোখ বুলিয়ে নিই। এখন যে 100 দিনের কাজ আমরা দেখি, এর শুরু কিন্তু 2005 ডিসেম্বর মাসে। প্রথমে 200টি গ্রামকে নিয়ে পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল। 2-3 মাসের মধ্যেই তা গোটা ভারতে ছড়িয়ে যায়। গ্রাম ভারত শুধু এই একটি প্রকল্পের জন্যই মনমোহন সিংকে চিরকাল মাথায় করে রাখবে। গ্রাম থেকে শহরে চলে আসার যে শ্রমিক ঢল, তা রুখে দিয়েছিলেন মনমোহন সিং তার এই প্রকল্পে। আজকের প্রধানমন্ত্রী মনমোহনের এই প্রকল্পকে ব্যঙ্গ করেও তার বাইরে কিন্তু যেতে পারেননি। 2008 সালে দেশের বাম দলগুলি তাদের অন্যতম শ্রেষ্ঠ ভুলটি করে। আমেরিকার সঙ্গে মনমোহন সিং পরমাণু চুক্তি করতে চেয়েছিলেন। প্রকাশ কারাতের নেতৃত্বে বাম দলগুলি তার বিরুদ্ধাচরণ করে সরকার থেকে সরে আসে। উত্তরপ্রদেশের অমর সিং এর সমর্থনে সে যাত্রায় সরকার বেঁচে যায়। পরমাণু চুক্তিও স্বাক্ষরিত হয়। আজ আমাদের দেশের এই যে বিদ্যুৎ সচ্ছলতা, তার কারণই মনমোহন সিং এর এই সুদূর প্রসারী দৃষ্টি। কারণ তিনি বুঝেছিলেন পরমাণু বিদ্যুৎ ছাড়া আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়। মনমোহনের বিরোধিতা করে প্রকাশ কারাত শুধু নিজেই হারিয়ে যাননি, গোটা দেশে বামপন্থীদেরও কার্যত অপ্রাসঙ্গিক করে তুলেছেন। আজও বামপন্থী অনেক নেতাই এই নিয়ে আক্ষেপ করে থাকেন। প্রত্যেকের
খাদ্যের অধিকারও মনমোহন সিংয়ের জমানাতেই ঘোষিত হয়েছিল ও পালিত হয়েছিল। গত বছর ভোটের আগে জানা গিয়েছিল তেলেঙ্গানায় কোনো একটা রেশনের দোকানে চালের বস্তায় নরেন্দ্র মোদীর ছবি না থাকায় খুব অসন্তুষ্ট হয়েছিলেন তার একনিষ্ঠ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অথচ মোদী ও সীতারামনের এই গর্বের ৮০ কোটি ভারতীয়কে যে রেশন ব্যবস্থা, তা মোদীর নয়, মনমোহন সিংয়ের মস্তিষ্ক প্রসূত। সর্দার মনমোহন সিংয়ের অন্যতম সেরা কীর্তির মধ্যে অবশ্যই পড়বে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার আইন। এই আইনের বলে বলিয়ান হয়েই একদা অরবিন্দ কেজরিওয়ালরা আন্না হাজারের নেতৃত্বে দিল্লিতে ধুন্ধুমার কাণ্ড শুরু করেছিলেন। সম্পূর্ণ ভিত্তিহীন এক একটি অভিযোগকে নিয়ে কিভাবে প্রচার করা যায় তার ট্রেলার তখনই আমাদের দেশ দেখেছিল। এরপরে 2014 পর মিডিয়া কিভাবে গদি মিডিয়ায় রূপান্তরিত হলো সে এক আজব ইতিহাস। তথ্য জানার অধিকার আইনটি কিভাবে কাজে এসেছিল ইলেকটোরাল বন্ড মামলায় তা গোটা দেশ দেখেছে। কিভাবে সরকার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতি পদে এই তথ্য প্রকাশ করতে বাধা দিয়ে গেছে। 2008-এ যে বিশ্বব্যাপী কুখ্যাত মন্দা দেখা দিয়েছিল তার আজ পর্যন্ত আমাদের দেশে পড়তে দেননি অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী মনমোহন সিং। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সেই বিখ্যাত কথা মনে পড়ে? তিনি বলেছিলেন, যখন ডক্টর সিং কথা বলেন আমরা সবাই তা শুনি। And I can tell you that here at the G20 when the Prime Minister speaks, people listen, particularly because of his deep knowledge of economic issues. আর আধার কার্ড জানিয়ে মোদী সরকারের এত ঢক্কানি না, তার ভাবনা থেকে রূপায়ণ কিন্তু মনমোহন সিংয়ের। বিখ্যাত আইটি বিশেষজ্ঞ নন্দন নীলেকানিকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে এসে তিনি এই প্রকল্প চালু করেছিলেন। তবে হ্যাঁ, এই কার্ডকে এখন যেভাবে ব্যবহার করা হচ্ছে তা মনমোহন সিংয়ের পরিকল্পনায় ছিল না। প্রধানমন্ত্রী হওয়ার পরে তার বিদেশ সফর ছিল আসিয়ান দেশগুলির সম্মেলনে। সেখানে বিশ্বের শ্রেষ্ঠ পড়াশুনো জানা প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছিল। প্রত্যেক ভারতীয়ের কাছে এটা একটা গর্বের মুহূর্ত। এদেশের মিডিয়া খুব স্বাভাবিকভাবেই সেই রিপোর্টিংটা করেছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের যে দলটি বিদেশে গিয়েছিল তারা সাংবাদিক সম্মেলনও করেছিল। প্রতিটি কথার উত্তর দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। না, তখন তাকে বিশ্বগুরু হিসেবে প্রচার করার জন্য দরকার হয়নি গদি মিডিয়ার কর্পোরেট ফান্ডিং এবং আইটি সেলের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির। আর এখন গত কয়েক বছরে জানাই হয়ে গেছে, যাকে বলে ওপেন সিক্রেট, মোদির যে কোনো বিদেশ যাত্রা বা দেশের যে কোনো অনুষ্ঠান আসলে একটা ইভেন্ট ম্যানেজাররা তার বন্দোবস্ত করে। কত টাকা খরচ করে তার ছুটকো ছাটকা যেসব রিপোর্ট বেরিয়েছে তাতেই চোখ কপালে উঠেছে আমজনতা। সাংবাদিকের জায়গায় অভিনেতা তাকে প্রশ্ন করেন, মোদি আম চুষে খান না কামড়ে খান? রাজদীপ সরদেশাই তার একটি বইতে লিখেছেন, ওইসব চাটুকারদের সাক্ষাৎকারও পরে এডিট করা হয়, তারপর তা চ্যানেলে দেওয়া হয়। ভাবা যায়? মোদির এই পর্বে একটা সিনেমা রিলিজ হয়েছিল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নামে। মনমোহনকে বিদ্রুপ করে ওই সিনেমার নায়ক হয়েছিলেন, মানে মনমোহন সিং এর চরিত্র অভিনয় করেছিলেন মোদি ঘনিষ্ঠ অভিনেতা অনুপম খের। মনমোহন সিং এর প্রয়াণের পরে দেখা গেল অনুপম খেরের আরেকটি মিথ্যাচার। মনমোহন সিং এর প্রয়াণের পরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে অনুপম খের বললেন ওই চরিত্র অভিনয় করার জন্য তাকে 1.5 বছর মনমোহন সিংকে ফলো করতে হয়েছে, তার ম্যানারিজম, তার চরিত্র তাকে স্টাডি করতে হয়েছে। কৌতুকের ব্যাপার এটাই যে তিনি আদৌ কিছু স্টাডি করে থাকলে ওই চরিত্রটিতে অভিনয় করতেন না। মনমোহন সিংকে কাঠপুতুল ভাবার দুঃসাহস দেখাতেই পারতেন না। মনমোহন সিং এর প্রয়াণের পরে সাংবাদিক বীর সাংভি এই সিনেমাটিকে সবচেয়ে নিকৃষ্ট হিন্দি সিনেমা বলেছেন। তবে শুধু সিনেমাই নয়, নানাভাবে মনমোহনকে অপমান করার চেষ্টা চলেছে। সরকারে থাকার সময় তার সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল তার কোনোটাও প্রমাণ করা যায়নি, কিন্তু তারপরেও তার বাড়িতে সিবিআই পাঠানো হয়েছে। পরে কিছু না পেয়ে সংসদে দাঁড়িয়ে মোদি বলেছেন, এত দুর্নীতির মধ্যে ডক্টর সাহেব জানতেন কি করে নিজের গায়ে দাগ না লাগিয়ে থাকা যায়। উনি জানতেন কি করে বাথরুমে रेनकोट পরে স্নান করা যায়। राजनेताओं ने डॉक्टर साहब से बहुत कुछ सीखने जैसा है। इतना सारा हुआ, उन पर एक दाग नहीं लगा। बाथरूम में रेनकोट पहन करके नहाना, ये कला तो डॉक्टर साहब ही जानते हैं और कोई नहीं जानता। তার নখেরও যোগ্য নন আজকের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তিনি বাজেটের সময় বড় মুখ করে মনমোহনের বাজেটকে কটাক্ষ করে বলেছিলেন এটা কংগ্রেস সরকারের বাজেট নয়। মনমোহন সিংয়ের বেশ কয়েকটা কৃতিত্বের কথা তো আমরা আগেই বললাম। এবার নরেন্দ্র মোদীর গোটা কয়েক কৃতিত্ব এখানে না বললে বৃত্তটা তো শেষ হবে না। নরেন্দ্র মোদীর প্রথম উল্লেখযোগ্য কাজ নোটবন্দি। এই উল্লেখযোগ্য কাজের এখন আর কোনো উল্লেখ স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও করেন, অন্ধভক্তরাও না। ভারতের ট্যাক্স ব্যবস্থার পরিবর্তন করে জিএসটি নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। এ নিয়ে বিস্তারিত মন্তব্যের কোনো প্রয়োজনই পড়ে না। এছাড়া সম্প্রতি পপকর্নের উপরে 3 ধরনের জিএসটি এবং পুরনো গাড়ির উপর জিএসটি নিয়ে গোটা দেশ এখন উত্তাল। প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান নরেন্দ্র মোদী। ফলে একদিন হঠাৎ নোটবন্দি তিনি কেন করেছিলেন তার উত্তর যেমন জানা যায়নি, তেমনই জানা যায়নি মাত্র 4 ঘন্টার নোটিশে এত বড় দেশে তিনি হঠাৎ লকডাউন কেন ঘোষণা করেছিলেন। ভাবতে পারছেন এই দেশের বিভিন্ন প্রান্তে কত মানুষ কাজের জন্য যায়, তাদের ঘরে ফেরার সময়টুকু পর্যন্ত না দিয়ে লকডাউন ঘোষণা করেছিলেন মোদী। এরপরে যখন পরপর লকডাউনের মেয়াদ বেড়ে যায় তখন শয়ে শয়ে কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে পরিযায়ী শ্রমিকদের। পথে তাদের কত লোকের মৃত্যু হয়। করোনার সময় প্রশাসনিক অব্যবস্থায় গঙ্গায় ভেসে যাচ্ছিল লাশ, দাহ করার মতো জায়গা জোটেনি অনেকের। অক্সিজেনের হাহাকার দেশ জুড়ে, কিন্তু প্রশ্নহীন থেকে গেছেন নরেন্দ্র মোদী। তবে নরেন্দ্র মোদীর অন্যতম সেরা কৃতিত্বের তালিকায় অবশ্যই রাখতে হবে মণিপুরকে। এ নিয়ে দেশের গদি মিডিয়া তাকে কখনো প্রশ্ন করেনি কেন মণিপুর উচ্চারণ করতেই ভয় পান প্রধানমন্ত্রী। 2 প্রধানমন্ত্রীর তুলনামূলক এমন আলোচনা সবসময় করা উচিত নয়, বিশেষ করে আকাশ আর পাতালের। কিন্তু উপায় কি? মনমোহন সিংয়ের কম কথা বলাকে ও বিনয়কে দুর্বলতা বলে মনে করে থাকে অমিত মালবীয়ের বিখ্যাত আইটি সেল। ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীর মৃত্যুর পরেও তাকে নিয়ে ট্রোল কিন্তু চলছে। ভুল অঙ্কে কখনোই চলেননি গরিব উদ্বাস্তু পরিবার থেকে শুধু মেধা এবং স্কলারশিপের জোরে অক্সফোর্ড এবং কেমব্রিজের সেরা ডিগ্রিগুলো পাওয়া মনমোহন সিং। তার সেই অঙ্কেই আমরা কি তাকে বিচার করেছি? প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। মৌন কে, মনমোহন না মোদী? বিশ্বগুরু কে, মনমোহন না মোদী? নিজের সন্তানকে, পরবর্তী প্রজন্মকে কার কথা বলবেন, কার মতো হতে শেখাবেন? অবশ্যই জবাব দেবেন কমেন্ট বক্সে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।